পুরাণ মতে দেবী সতীর দেহ বিষ্ণুর সুদর্শন চক্র দ্বারা 51টি খণ্ডে খণ্ডিত হবার পর সেগুলি যে যে স্থানে পতিত হয়েছিল সেই সেই স্থানেই গড়ে ওঠে এক একটা সতীপীঠ। আর এই 51টি সতীপীঠের মধ্যে 4টে সতীপীঠ রয়েছে পশ্চিমবঙ্গের ধানের গোলা নামে পরিচিত পূর্ব বর্ধমান জেলায়, যেগুলি হল অট্টহার সতীপীঠ, বহুলা সতীপীঠ, যোগাদ্দা সতীপীঠ ও উজানি সতীপীঠ। অট্টহার সতীপীঠে মায়ের অধর পতিত হয়েছিল, বহুলা সতীপীঠে মায়ের বাম বাহু পতিত হয়েছিল, যোগাদ্দা সতীপীঠে মায়ের ডান পায়ের আঙুল পতিত হয়েছিল ও উজানি সতীপীঠে মায়ের বাঁ হাতের কনুই পতিত হয়েছিল। হিন্দু ধর্মে এই সমস্ত সতীপীঠগুলিকে খুবই পবিত্র হিসাবে মানা হয়ে থাকে। এই 4টে সতীপীঠের মধ্যে 3টে সতীপীঠ আমি একদিনেই ঘুরে এসেছিলাম, তবে আপনারা চাইলে একদিনেই ঘুরে নিতে পারেন এই সব 4টে সতীপীঠ। কিভাবে পৌঁছাবেন, কোন সতীপীঠ আগে দর্শন করবেন, কিভাবে ঘুরলে সবকটি সতীপীঠই একদিনেই দর্শন করতে পারবেন, এছাড়াও দুপুরে অন্নভোগের ব্যবস্থা কিভাবে করবেন এবং সর্বোপরি খরচাপাতি বা কেমন হতে পারে, তার সব তথ্য নিয়ে নির্মিত হয়েছে এই ভিডিওটি। ভিডিওর শেষ অবধি সাথে থাকার বিনম্র অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের আমার এই বিশেষ নিবেদন। এবং ভিডিও দেখে যদি একটুর জন্য উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক। এই ভিডিওতে প্রথমেই আমরা অট্টহার সতীপীঠ দর্শন করব, তারপর বহুলা সতীপীঠ দর্শন করব এবং তারপর যোগাদ্দা সতীপীঠ দর্শন করব। সমস্ত ভ্রমণ পর্বটি লোকাল ট্রেন, বাস ও টোটোতে করা হবে, অর্থাৎ একদিনে 3টি সতীপীঠ ভালোভাবেই ঘুরে নেওয়া সম্ভব। তবে তার জন্য সঠিকভাবে রুট প্ল্যান করা দরকার। আমরা যে রুটে সমস্ত ভ্রমণ পর্বটি করেছিলাম সেটাই আমার কাছে সবচেয়ে সুবিধাজনক বলে মনে হয়েছে, তাই এই রকমভাবে ঘুরলে আপনারাও অনায়াসে একদিনে 3টে সতীপীঠ দর্শন করতে পারবেন। ভিডিও শেষ অবধি সাথে থাকুন, অবশ্যই ভালো লাগবে। সবার প্রথম আপনাকে কাটোয়া স্টেশন পৌঁছাতে হবে। হাওড়া, শিয়ালদা, ব্যান্ডেল অথবা বর্ধমান স্টেশন থেকে কাটোয়া স্টেশনে আসার লোকাল ও এক্সপ্রেস ট্রেন পেয়ে যাবেন। চেষ্টা করবেন খুব সকাল সকাল ট্রেনে চেপে কাটোয়া স্টেশনে সকাল 9টার মধ্যে পৌঁছাতে, তাহলে সমস্ত সতীপীঠ খুব ভালোভাবে দর্শন করা সম্ভব হবে। আমি বর্ধমান স্টেশন থেকে যাত্রা শুরু করি। সকাল 7টা 25 বর্ধমান কাটোয়া লোকাল ট্রেনে চেপে সকাল 8টা 45 কাটোয়া স্টেশনে পৌঁছে যাই। ট্রেন ভাড়া পড়েছিল 15 টাকা, আর ট্রেনের মধ্যেই টিফিন পর্বটাও করে নিয়েছিলাম। কাটোয়া স্টেশনে নামার পর রেলের ফুট ওভারব্রিজ দিয়ে পার করে 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে প্রথমেই আপনাকে আসতে হবে। ওভারব্রিজ থেকেই মেন রোডকে দেখতে পাবেন অজস্র বাস, টোটো, 4 চাকা সমস্ত কিছু চলে যাচ্ছে। প্রথমেই আমরা যাব অট্টহার সতীপীঠ। মেন রোডের ধারেই একটু অপেক্ষা করলে 15 মিনিট অন্তর অন্তর বাস পেয়ে যাবেন। যে সমস্ত বাস শ্রীখণ্ড, কেতুগ্রাম যাচ্ছে এই রকম বাসে চেপে পড়ুন। অট্টহার যেতে হলে নিরল স্টপেজে নামতে হবে। কাটোয়া থেকে নিরলের দূরত্ব 18 কিলোমিটার। বাসের সময় লাগবে 30 থেকে 35 মিনিট। বাস ভাড়া 20 টাকা। বাসে ভিড় হয়, কিন্তু বাসে কনফার্ম সিট পেতে গেলে কাটোয়া বাসস্ট্যান্ড থেকে বাসে যাব, তাহলে সুবিধা হবে, অবশ্যই সিট পেয়ে যাবেন। যদিও আমরা কাটোয়া রেল স্টেশনের বাইরে রাস্তার ধারেই বাসে চেপেছিলাম, বাসে কিন্তু আমরা জায়গা পাইনি, সমস্ত রাস্তাটাই দাঁড়িয়ে যেতে হয়েছিল। তবে রাস্তা ভালো হওয়ায় কোনো অসুবিধাও হয়নি। নিরল বাসস্ট্যান্ডে নেমেই প্রচুর টোটো পেয়ে যাবেন। বাসস্ট্যান্ডেই রয়েছে চায়ের দোকান, চায়ের টেস্ট নিতে পারেন। নিরল বাসস্ট্যান্ড থেকে অট্টহাস মন্দিরের দূরত্ব 4 কিলোমিটার। টোটোতে 20 মিনিট মতন লাগবে। টোটো ভাড়া জনপ্রতি 15 টাকা। গ্রাম্য পরিবেশে এসে আপনার কিন্তু বেশ ভালোই লাগবে। কখনো ধানের জমি বা কখনো গ্রাম্য ঘরবাড়ি আর সবুজের সমরাহের মধ্যে দিয়ে যেতে যেতে প্রথমেই পড়বে রাউন্দি গ্রাম। রাস্তার ধারেই দেখতে পাবেন একটি শিব মন্দির। আমাদের টোটোর ড্রাইভার খুব ভালো ছিলেন, উনি বললেন মন্দিরের ভেতর থেকে একবার ঘুরে আসতে। আমরাও চললাম মন্দিরের পথে। মন্দিরের প্রবেশদ্বারটা কিন্তু খুব সুন্দর। প্রবেশদ্বারের উপরেই রয়েছে শিব দুর্গার মূর্তি ও দুপাশে দুটি সিংহ
মন্দিরটি নবনির্মিত বলেই মনে হয়েছে। সবুজে ঘেরা মন্দিরের পরিবেশ। মন্দির চত্বরের মাঝখানে রয়েছে একটি হাড়ি কাঠ, পাশেই রয়েছে শিব ঠাকুরের মূর্তি, ত্রিশূল হাতে সতীর দেহ কাঁধে নিয়ে রয়েছেন। অদূরেই রয়েছে পঞ্চমুণ্ডির আসন, রামকৃষ্ণ ও শারদা মায়ের মূর্তি, আর রয়েছে মূল মন্দির, ভিতরে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। মন্দিরের পরিবেশ খুবই ভালো লেগেছে। আবার আমরা টোটো চেপে পড়লাম। এবার আমরা নিরল পৌঁছে গেছি। গ্রামের ভেতর দিয়েই যাচ্ছি, আর এই নিরল পার করে দক্ষিণডি গ্রাম, আর এই দক্ষিণডি গ্রামের একেবারে শেষ প্রান্তে আছে অট্টহাস সতীপীঠ। মন্দিরে যাবার আগে ডান দিকে পড়বে গদ্দানমারির মাঠ, একেবারে ধুধু প্রান্তর। এই গদ্দানমারির মাঠই বহুকাল আগে ডাকাতের খুব উপদ্রব ছিল। মন্দিরে আগত ভক্তদের সমস্ত জিনিস ডাকাতি করে নিয়ে নিত বা মায়ের কোল থেকে শিশুদের চুরি করে নিয়ে আসত। এমন সব হাড় হিম করা গল্প কান পাতলি শুনতে পাবেন। গ্রামের শেষ প্রান্ত দিয়ে বয়ে গেছে ঈশানী নদী, আর নদী পেরিয়ে গেলেই অট্টহাস সতীপীঠ। সামনেই রয়েছে বিশাল একটা ভোলে বাবার মূর্তি, সতীর মৃতদেহ কাঁধে নিয়ে ত্রিশূল হাতে দাঁড়িয়ে রয়েছেন। পাশেই রয়েছে পার্কিং স্পট। মন্দিরের প্রবেশের গেটের সামনেই দেখতে পেলাম কাটোয়া থেকে অট্টহাসের বাসের সময়সূচি, অর্থাৎ কাটোয়া থেকে অট্টহাসের মন্দির অবধি বাস চলাচল হয়। লোহার গেটের ভিতর দিয়ে প্রবেশ করেই বুঝতে পারলাম মন্দির চত্বরটা বিশাল হবে। প্রকাণ্ড সব বটগাছ আর নানান গাছগাছালির ঘেরা একটা জঙ্গলের মধ্যে যে এই সতীপীঠ অবস্থান করছে তা সহজেই অনুমান করতে পারা যায়। লোহার গেট থেকে সোজা একটা রাস্তা মন্দিরের ভিতর চলে গেছে। ছায়া ঘেরা একটা শান্ত নিরিবিলি পরিবেশ। কিছুটা এগিয়ে গিয়ে বাঁদিকেই রয়েছে ওয়াটার ভেন্ডিং মেশিন। রাস্তা ধরে এগিয়ে গিয়ে সামনেই দেখতে পেলাম অতিথি নিবাস ও রয়েছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। এখানে পুলিশ ক্যাম্পও রয়েছে আন্ডার কেতুগ্রাম পিএস, অর্থাৎ রাতে এখানে পুলিশ পাহারার ব্যবস্থাও রয়েছে। একজন পুলিশ কনস্টেবলের সাথে পরিচয় হলো। উনি আমাদের মন্দির চত্বরটা কিছুটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। যথেষ্ট আন্তরিক বলেই মনে হয়েছে। অতিথি নিবাসকে বাঁ হাতে দেখে এগিয়ে চললাম মূল মন্দিরের পথে। মূল মন্দিরে প্রবেশ করার পূর্বেই পায়ের জুতো খুলে নিতে হবে। জুতো রাখার নিঃশুল্ক ব্যবস্থা করা আছে। নির্দিষ্ট স্থানে জুতো খুলে রাখুন। এরপর মহাতীর্থ অট্টহাস নামাঙ্কিত তোরণের ভেতর দিয়ে প্রবেশ করুন। সিমেন্টের বাঁধানো পরিষ্কার রাস্তা, দুপাশে রঙিন আলোকসজ্জায় সজ্জিত। সামনেই রয়েছে শিবের মূর্তি। এরপর বাঁদিকেই দেখতে পেলাম রন্ধনশালা ও ডান পাশে জলের ব্যবস্থা রয়েছে। এরপর দেখতে পেলাম নাট মন্দির চত্বর, শ্বেত পাথর দিয়ে বাঁধানো পুরোটাই। রয়েছে একটা বিশাল ঝাড়বাতি। আর এই নাট মন্দিরের উপরের দিকের যে দেওয়াল, সমগ্র দেয়াল জুড়েই রয়েছে বিভিন্ন সব পৌরাণিক কাহিনী। দক্ষযজ্ঞ পর্ব, সতীর দেহত্যাগ, বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ডিত হবার কাহিনীগুলি ফুটিয়ে তোলা হয়েছে। এরপর মূল মন্দিরকে দেখতে পেলাম। মূল মন্দিরে যাবার বাঁ দিকেই রয়েছে মায়ের ভৈরব। এখানে মায়ের ভৈরবের নাম বিল্লেশ বা বিশ্বেশ। তার ঠিক ডান দিকে রয়েছে যজ্ঞকুণ্ড, যেখানে প্রতি অমাবস্যায় ও পুণ্যতিথিতে বিশ্ব শান্তির উদ্দেশ্যে হোম ও যজ্ঞ করা হয়। এরপর মূল মন্দির। এখন মন্দির সংস্কারের কাজ চলছে। মূল মন্দিরের মধ্যে রয়েছে একটা ঘর এবং তার অন্দরে রয়েছে আরও একটি ছোট মন্দির, ও সেই মন্দিরের মধ্যেই রয়েছে মায়ের একটি কোষ্ঠী পাথরের মূর্তি। এই মন্দিরে পূজা দিতে হলে বাড়ি থেকে ফুল, বেলপাতা বা পূজার উপকরণ সামগ্রী নিয়ে আসতে হবে। নামগোত্র দিয়ে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। বর্তমানে এই মন্দিরের দায়িত্বে রয়েছেন রামজি মহারাজ। ওনার কাছ থেকে এই মন্দিরের ব্যাপারে অনেক কিছু তথ্য পাই। মহারাজের সংক্ষিপ্ত সাক্ষাৎকার নিয়ে আমার একটি ভিডিও এই চ্যানেলে আছে। তার লিঙ্ক এই ভিডিওর উপরের আই বাটনে দিয়ে দিলাম ও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিলাম, দেখতে পারেন। এই মন্দিরটি বহু বছর আগে একটা জঙ্গলের মধ্যে ছিল। দিনের বেলায় সূর্যের আলো ভালো করে প্রবেশ করতে পারত না, এতটাই গহীন জঙ্গল ছিল। বর্তমানে সেই রকম জঙ্গল আর নেই। তবে মন্দির চত্বরের পিছনের দিকে আজও রয়েছে পঞ্চমুণ্ডির আসন, যেখানে বহু সাধক সাধনা করে সিদ্ধিলাভ করেছেন। এই পরিবেশটা সত্যি এক আলাদা অনুভূতির সৃষ্টি করেছে। এখানে একটা যে পজিটিভ ভাইবস আছে সেটা আপনি নিজেই এখানে পা রাখার সাথে সাথেই বুঝতে পারবেন। আর এই পঞ্চমুণ্ডির আসনের
ঠিক কিছুটা দূরেই রয়েছে রটন্তী কালীর মন্দির। মন্দিরে রয়েছে মা কালীর বিগ্রহ। মন্দিরের সামনেই রয়েছে হাড়িকার। জনশ্রুতি রয়েছে যে এখানে একসময় রঘু ডাকাতের ডেরা ছিল। এই স্থানে নরবলি দিয়ে ডাকাতি করতে বেরোতেন, অর্থাৎ নরবলির প্রচলন ছিল এই স্থানে। এই মন্দির চত্বরে রয়েছে একটা জলকুণ্ড, যেখানে প্রচুর বড় বড় মাছ রয়েছে। মন্দিরে আগত ভক্তেরা সাথে নিয়ে আসা বিস্কুট হাতে করে ধরে থাকলে মাছেরা হাত থেকে সেই বিস্কুট খেয়ে যায়। এমন দৃশ্য নিজ চোখেই দেখলাম। এই জলকুণ্ডের সামনেই রয়েছে ভোলে বাবার সমাধি। ভোলে বাবা ছিলেন একজন সাধক, যিনি এই মন্দিরে বহু আগে থাকতেন। সমাধিবেদীর পাশেই রয়েছে যজ্ঞডুমুরের গাছ ও তার পাশেই ওনার কুটির রয়েছে। মন্দিরের অন্য পাশে যেখানে রন্ধনশালা আছে, তার পাশেই দেখলাম রান্না হচ্ছে। ডাইনিং হলটাও বেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন, বেশ বড়। আগত ভক্তেরা এখানে দুপুরে অন্নভোগ গ্রহণ করতে পারেন। এর জন্য 50 টাকা দক্ষিণা লাগবে এবং সকাল 7টা থেকে 9টার মধ্যে ফোনে নিজের নাম নথিভুক্ত করতে হয়। ফোন নাম্বার মোবাইল স্ক্রিনের উপরে দিয়ে দিলাম। যদি কোনো ভক্ত এখানে রাত্রিবাস করতে চান তো তাহলে মন্দিরে আসার আগের দিন ফোনে জানিয়ে দেবেন। অট্টহাস্যদেবীর ভালোভাবে দর্শন করার জন্য হাতে রাখুন 1 থেকে 1.5 ঘন্টা। আমরা নিডল বাসস্ট্যান্ড থেকে যে টোটো করে এসেছিলাম সেই টোটো চালক খুবই ভালো ছিলেন, তাই উনাকে বলেছিলাম অট্টহাস্যদেবীর দর্শন করে বহুলা সতীপীঠেও উনি যেন পৌঁছে দেন আমাদের। অট্টহাস্যদেবীর থেকে বহুলা সতীপীঠের দূরত্ব 5.9 কিলোমিটার। টোটোতে সময় লাগবে 35 মিনিট। বহুলা সতীপীঠ আছে কেতুগ্রামে। নিডল বাস স্টপেজের আগের স্টপেজ হলো কেতুগ্রাম। অট্টহাস্যদেবীর রয়েছে দক্ষিণডি গ্রামে। দক্ষিণডি গ্রামের ভিতর দিয়ে কেতুগ্রামে যাওয়ার রাস্তা আছে। গ্রাম বাংলার পরিবেশকে টোটোতে চেপেই উপভোগ করুন। রাস্তার দুধার জুড়ে চাষের জমি ও সারি সারি তাল গাছ। প্রথমেই পড়বে রামুদি গ্রাম, তারপরে আসবে শিরুন্দি ও তারপরে পড়বে কেতুগ্রাম। কাটোয়া থেকে প্রায় 17 কিলোমিটার দূরে কেতুগ্রামে বহুলা সতীপীঠ অবস্থিত। পীঠ নির্ণয় তন্ত্রমতে দেবীর বামবাহু পড়েছিল বহুলায়। পরে রাজা চন্দ্রকেতুর নাম অনুসারে এই গ্রামের নাম হয় কেতুগ্রাম। গ্রামের মাঝখানে বহুলা মাতার মন্দির। আমাদের টোটোকে মন্দিরের বাইরে দাঁড় করিয়ে মন্দিরে প্রবেশ করলাম। মন্দির চত্বর খুব বড় নয়, সমগ্র মন্দির চত্বরটা ওয়াল বাউন্ডারি করা আছে। মন্দিরের গেট দিয়ে ঢুকি বাঁদিকে হাত ও মুখ ধোয়ার কল আছে। তার পাশেই রয়েছে একটা বেলগাছ, আর বেলগাছের গোড়ার দিকটা বাঁধানো আছে। অনেক পঞ্চমুখী শাঁখ রয়েছে দেখলাম সেখানে। শুনলাম গ্রামের মহিলারা তাদের বাড়িতে পঞ্চমুখী শাঁখ রাখেন না, তাই সেই পঞ্চমুখী শাঁখ এই বেলগাছের গোড়াতে রেখে যান। মূল মন্দিরের সামনেই রয়েছে একটা নাট মঞ্চ, আর তার সামনেই রয়েছে একটা হাড়িকাঠ। নাট মন্দিরের পেছন দিকেও রয়েছে আরেকটি হাড়িকাঠ। এই মন্দিরে রয়েছে বহুলা মাতার মূর্তি। মায়ের ভৈরবের নাম ভীরু, যিনি মায়ের কাপড়ের মধ্যে অবস্থান করছেন, তাই ভৈরবকে দর্শন করা যায় না। মা এখানে দুর্গা মন্দিরে পূজিতা হন। মায়ের ডান দিকে রয়েছে অষ্টভুজ গণেশ। এই রকম অষ্টভুজ গণেশ সারা ভারতবর্ষের মধ্যে আছে মাত্র 4টি, আর তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে কেবলমাত্র এইখানেই আছে এই রকম অষ্টভুজ গণেশ। এই মন্দিরের প্রধান পুরোহিতের নাম নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। উনার এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে এই মন্দিরের সম্পর্কে নানান তথ্য জানতে পারি। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর উপরের আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, প্রয়োজনে দেখতে পারেন। এই মন্দিরে বলি প্রথার প্রচলন আছে এখনো। দুর্গাপুজো হলো এই মন্দিরের প্রধান উৎসব, মহা সমারোহে পালিত হয়। দুর্গাপুজোর মহানবমীর শেষ লগ্নে এখানে মহিষ বলি করা হয়। এই মন্দিরে যেমন বলি প্রথা ও তন্ত্রমতে মায়ের পূজা হয়, তেমনি হরিনাম সংকীর্তন, নগর কীর্তন, দোল উৎসবও পালিত হয়। অর্থাৎ এই মন্দির শাক্ত ও বৈষ্ণবের মিলনক্ষেত্র বললেও কম বলা হবে না। এই মন্দিরের পাশেই রয়েছে একটা পুকুর। পুকুরের নাম ঠাকুরুন করে। মন্দিরের সেবায়িতদের মধ্যে একজন বয়স্কার কাছ থেকেই জানতে পারি এই পুকুরের কাহিনী। এই পুকুর সংস্কারের সময় মা বহুলাকে পাওয়া যায় বলে জানা যায়। এই পুকুরের জল খুবই পবিত্র, তবে বর্তমানে পুকুরের অবস্থা আগের মতো নেই। এই মন্দিরে দুপুরে অন্নভোগের ব্যবস্থা আছে। 60 টাকার বিনিময়ে অন্নভোগ পেয়ে যাবেন আপনারা। তবে তার জন্য সকাল 10টার মধ্যে ফোন করে জানাতে হবে নিজের নাম।
মোবাইলের স্ক্রিনের ওপর এখানে অন্নভোগের জন্য যে ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে সেই ফোন নাম্বার দিয়ে দিলাম। আমরা দুপুরে এই মন্দিরে অন্নভোগ গ্রহণ করি। ভাত, ডাল, শাক, মোচার তরকারি, শুক্তো, টক, পায়েস ইত্যাদি সুস্বাদু সব পদ ছিল অন্নভোগের মেনুতে। বহুলা সতীপীঠ নিয়ে কিছুটা মতান্তর আছে। কেতুগ্রামের শেষ প্রান্তে ঈশানী নদীর ধারে রয়েছে মরাঘাট সতীপীঠ, যেটিকে আদি বহুলা সতীপীঠ বলা হয়। এখন আমরা আদি বহুলা সতীপীঠ দর্শন করব। টোটোতে চেপে মরাঘাট সতীপীঠের উদ্দেশ্যে রওনা দিলাম। খুব বেশি পথ নয়। বহুলা সতীপীঠ থেকে মরাঘাট সতীপীঠ পায়ে হেঁটে 15 থেকে 20 মিনিট লাগবে, আর টোটোতে 5 মিনিট লাগবে। ঈশানী নদীর ধারে এসে আমাদের টোটো দাঁড়িয়ে গেল। সামনেই রয়েছে ঈশানী নদী পারাপারের জন্য কাঠের ব্রিজ। ব্রিজ পায়ে হেঁটে পারাপার করতে হবে। ঈশানী নদীতে এখন জল কম, তবে বর্ষায় এই ঈশানী নদী দুকুলকে প্লাবিত করে, বন্যার উপক্রম হয়। এই ব্রিজের উপারেই রয়েছে জঙ্গলে ঘেরা একটা জায়গা। সেখানেই রয়েছে লাল মন্দির, যেটি আদি বহুলা সতীপীঠ নামে পরিচিত। চতুর্দিকটা একেবারে শুনশান, জনমানবহীন একটা প্রান্ত। ধুধু করছে মাঠ। বহু দূর অবধি কোনো জনমানবের চিহ্ন পর্যন্ত নেই। নদীর পাড়ে একটা নৌকা বাঁধা আছে। বহু আগে যখন এই কাঠের ব্রিজ ছিল না, তখন এই নৌকাই ছিল একমাত্র ভরসা নদী পারাপারের। উত্তরবাহী ঈশানী নদীর পাড়ে আগে মরা পোড়ানো হতো, মৃত শিশুর দেহ পুঁতে দেয়া হতো। দিনের বেলাতে এই দিকে যদি এমন অবস্থা হয়, তাহলে রাতের দিকে কেমন হবে তা সহজেই অনুমান করা যায়। গভীর রাতে আজও এখানে শোনা যায় মায়ের নুপুরের আওয়াজ। ঈশানী নদীর ওপর কাঠের ব্রিজ অতিক্রম করে আমরা হেঁটে চললাম মন্দিরের পথে। দুদিকে দুটো মিঠো পথ চলে গেছে। নির্দিষ্ট কোনো পথ নেই, পথের একটা নিশানা মাত্র। মাথার উপর বিশাল বট ও অশ্বত্থ গাছের শাখা প্রশাখা। শান্ত নিস্তব্ধ একটা পরিবেশ। মন্দির চত্বরে প্রবেশ করলাম। সমগ্র মন্দির চত্বর গাছগাছালিতে ভরা। তার মাঝেই রয়েছে একটা লাল মন্দির, সামনেই রয়েছে নাট মন্দির। মন্দিরের প্রবেশের কাছেই ডান দিকে রয়েছে ভোলে বাবার মূর্তি। ত্রিশূল হাতে বসে রয়েছেন, যেন এই সমগ্র স্থানটিকে পাহারা দিচ্ছেন। মন্দিরের সামনে রয়েছে একটা হাড়িকাঠ, শ্বেত পাথরের সিঁড়ি, লোহার গেট দিয়ে পরিবেষ্টিত মূল মন্দির। আর মূল মন্দিরে রয়েছে 3টি ঘর। মাঝের ঘরে রয়েছে দশভুজা মায়ের মূর্তি, তার বাঁ দিকের ঘরে রয়েছে শিবলিঙ্গ ও ডান পাশের ঘরে রয়েছে গণেশের মূর্তি। এই মন্দিরে কেবলমাত্র একজন পূজারী থাকেন। জনমানবহীন এই স্থানের মাঝে উনি সম্পূর্ণ একাই থাকেন। মন্দিরে পূজা অর্চনা ও দেখভাল উনিই করেন। ইনার নাম রামানন্দ ব্রহ্মচারী। তখন প্রায় দুপুর 1টা। উনি আমাদের মায়ের পুজোর প্রসাদ দিলেন পরম স্নেহে। খুবই স্নেহপরায়ণ ও সহজ সরল মানুষ বলেই মনে হয়েছে। মাথায় রয়েছে ওনার একটি দীর্ঘ জটা, যা প্রায় মাটিতে এসে মিশেছে। মহারাজের সাথে কথা বলে জানতে পারি উনি এখানে প্রায় 35 বছর ধরে আছেন। উনি থাকেন এই মাটির কুটিরে। আড়ম্বরহীন অতি সাধারণ জীবনযাত্রা। নিজের রান্না নিজেই করেন। সম্পূর্ণ একাকী এই তপবনের মাঝে যে মানুষ জীবনের একটানা 35টা বছর কাটিয়ে দিতে পারেন, তিনি তো সত্যিই একজন সাধকই বটে। মহারাজের সাথে কথা বলে জানতে পারি যে এই স্থানে বহু সাধক এসেছেন, সাধনা করেছেন। যেমন গিরিশ ঘোষ, রামপ্রসাদ সেন, বামাখ্যাপার মতো সাধকগণ এই সাধনা স্থানে এসেছেন। এখানে রয়েছে একটি মাটির কুটির, যার বয়স প্রায় 600 বছর। সেখানেই চলত সাধনা। এখনও সেই সাধন কুটির কালের সাক্ষী হয়ে টিকে আছে। সত্যি একসময় এই স্থানে পৌঁছানো খুব দুর্গম ছিল। ঈশানী নদী পারাপার করে মন্দিরে আসতেন ভক্তেরা। বর্ষায় বন্যা হতো, খুবই দুর্ভোগ বাড়ত। তাই বহু বছর আগে এই গ্রামের মাঝেই প্রতিষ্ঠা হয় বহুলা মাতার মন্দির। তবে এই মরাঘাট সতীপীঠই হল আদি বহুলা সতীপীঠ। এই সতীপীঠে গভীর রাতে মায়ের নুপুরের ধ্বনি শোনা যায়। অনেকেই শুনেছেন
সেই আওয়াজ। মহারাজের মুখেও উঠে এলো মায়ের নুপুরের শব্দের কাহিনী। মা ওই সময় সময় দেখা যায় ঘুঙুরের আওয়াজ হয়। এই সিভিক পুলিশরা ভলেন্টিয়াররা থাকতো আগে, ওরাই আমাকে বলতো, আমি জানি। এই মন্দিরে ভক্তেরা রাত্রিবাস করতে চাইলে তার ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে একটি অতিথি নিবাস এবং অতিথি নিবাসের বাইরে মিশন নির্মল বাংলার সৌজন্যে একটি বাথরুমের ব্যবস্থাও রয়েছে। অতিথি নিবাসের ছাদে উঠলাম ও সেখান থেকে মন্দিরের চতুর্দিকটাকে ভালোভাবে দেখে বোঝা যায় যে এই সতীপীঠ এক গহীন তপবনের মধ্যে বিরাজ করছে। এখানে থাকার জন্য যোগাযোগ করবেন এই নাম্বারে, যেটি ভিডিও স্ক্রিনের উপর দিয়ে দিলাম। মরাঘাট সতীপীঠ দেখার পর আমরা এলাম গীতা ভবন দেখতে। ঈশানী নদীর এক পারে বহুলা সতীপীঠ ও অন্য পারে গীতা ভবন রয়েছে। এই গীতা ভবনেও রামানন্দ ব্রহ্মচারী মহারাজ কিছু বছর ছিলেন। গীতা ভবনে একটা প্রার্থনা ভবন রয়েছে ও কয়েকটি থাকার ঘর আছে। এবার টোটো করে আমরা চলে এলাম গ্রামের মাঝের বহুলা মন্দিরে। দুপুরে মায়ের অন্নভোগ গ্রহণ করলাম এখানে, খুবই সুস্বাদু অন্নভোগ। এরপর আমরা এখান থেকে যাব যোগাদ্দা সতীপীঠ। বহুলা সতীপীঠ থেকে সবচেয়ে কাছের বাস স্টপেজ নাম হলো কেতুগ্রাম স্ট্যান্ড। চলে এলাম সেই স্ট্যান্ডে। সময় লাগলো 15 মিনিট। আমাদের একটাই টোটো বলতে পারেন রিজার্ভ করে নিয়েছিলাম। ঘড়িতে এখন প্রায় দুপুর 2টো বেজে গেছে। কেতুগ্রাম থেকে যোগাদ্দা সতীপীঠ যেতে হলে প্রথমে কেতুগ্রাম বাসস্ট্যান্ড থেকে বাসে চেপে সিপাহীদিঘি যেতে হবে। বাসে সময় লাগবে 20 মিনিট। বাস আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। বাস ভাড়া 20 টাকা। এরপর সিপাহীদিঘি থেকে বাসে চেপে কৈচর যেতে হবে। কাটোয়া থেকে যে বাসগুলি বর্ধমান যাচ্ছে সেই সমস্ত বাসে চাপতে হবে। 15 মিনিট পরপরই বাস পেয়ে যাবেন। বাসে 25 মিনিট মতন সময় লাগবে আর ভাড়া লাগবে 20 টাকা। কৈচর স্টপেজে নামার পর যে রাস্তা সিঙ্গি মোড়ের দিকে চলে গেছে সেই দিকেই যেতে হবে। টোটোও পেয়ে যাবেন স্ট্যান্ডে। বলুন যোগদ্দা মায়ের মন্দির যাবেন, 20 মিনিট মতন টোটোতে সময় লাগবে। টোটো ভাড়া লাগবে জনপ্রতি 15 টাকা করে। রাস্তার অবস্থা খুব ভালো। ঘড়িতে তখন প্রায় 3টে বাজতে চলেছে। যোগদ্দা মায়ের মন্দির দর্শন করে 4:30 ট্রেন ধরব, তাই হাতে সময় কম। যোগদ্দা সতীপীঠের কাছাকাছি রেল স্টেশন হলো কৈচর হল্ট, যেখানে কাটোয়া বর্ধমান লোকাল আছে বিকেল 4:20 মিনিটে। টোটোকে বললাম মন্দিরের বাইরে অপেক্ষা করতে। যোগদ্দা মায়ের মন্দিরে এবার প্রবেশ করলাম। মাকে দর্শন করলাম। একটা বিশাল জলাশয় আছে। প্রচলিত জনশ্রুতি অনুসারে এই জলাশয়ের দক্ষিণ দিকে দেবী সতীর ডান পায়ের আঙুল পড়েছিল। দেবীকে এখানে যোগাদ্দা রূপে পূজা করা হয়। বহু প্রাচীন যোগাদ্দা মায়ের মূর্তিটি কোনোভাবে একসময় হারিয়ে যায়। তখন বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ এই গ্রামে যোগাদ্দা মায়ের একটি মন্দির নির্মাণ করে দেন। সম্ভবত তারই আদেশে হারিয়ে যাওয়া মূর্তির আদলে একটি দশভুজা মহিষমর্দিনী মূর্তিও নির্মাণ করা হয়। মূর্তিটি নির্মাণ করেন দাঁইহাটের প্রস্তরশিল্পী নবীনচন্দ্র ভাস্কর। নতুন তৈরি হওয়া মূর্তিটি পুকুরের জলে ডুবিয়ে রাখা হতো। কেবল 31শে বৈশাখ তা জল থেকে তুলে এনে সর্বসমক্ষে রাখা হতো। তবে অলৌকিকভাবে ক্ষীরদিঘি সংস্কারের সময় নতুন মূর্তির সঙ্গে উঠে আসে সেই হারিয়ে যাওয়া পুরানো যোগাদ্দা মূর্তিটি। সেই মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করা হয় ও ভক্তেরা এই গ্রামে গেলে দর্শন পান দেবীর। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী যোগাদ্দাকে ক্ষীরগ্রামে প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং রামচন্দ্র। এখানে দেবীর ভৈরব হলেন ক্ষীরকণ্ঠ, তাই গ্রামের নাম হয়েছে ক্ষীরগ্রাম। যোগাদ্দা মায়ের মন্দির দর্শন করার পর টোটো করে চলে এলাম কৈচর স্টেশনে। 4:20 মিনিটের ট্রেন আছে। বর্ধমান পৌঁছাবো 5:30 মিনিটে। সুতরাং সকাল 7:25 মিনিটে বর্ধমান স্টেশন থেকে যাত্রা করে বিকাল 5:30 মিনিটে ফিরে এলাম। একদিনেই 3টে সতীপীঠ দর্শন কমপ্লিট হল। বাকি থাকলো উজানি সতীপীঠ, সে নয় একদিন পরে করা যাবে। তবে আপনারা 4 চাকা করে ঘুরলে একদিনে 4টে সতীপীঠ অবশ্যই দর্শন করতে পারবেন। এই জন্য আমি কাটোয়া স্টেশনের ঠিক বাইরে গাড়ির ব্যাপারে কথা বলেছিলাম। জানতে পারি যে ভোগ খাইয়ে সব 4টে সতীপীঠ আমরা দেখিয়ে আনি। ক্ষীরগ্রাম, কোকগ্রাম,
কেতুগ্রাম বৌলক্ষ্মী মন্দির। আপনার মোটামুটি ধরুন সারাদিন লাগবে, এবারে আমরা ভাড়া নিই আপনার ওই 2400 টাকা মতন। আর গাড়িতে কজন চাপবে? 4 জন। 6 সিটার গাড়ি নিলে আপনারা 200 টাকা বেশি পড়বে, 2600 টাকা। তাহলে আমার যা মনে হয় এই সমস্ত গাড়িগুলো যদি আপনারা বুকিং করেন কিন্তু উপকারী হবেন, যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে 4 জনের জন্য লাগবে হচ্ছে 2400 টাকা। আর সকাল 9টার সময় যদি শুরু করে বিকেলে এখানে 4টের সময় পৌঁছে দেবে। এই একটা তথ্য আমার জানা গেল। তাহলে আর চিন্তা নেই, একদিন বেরিয়ে পড়ুন এই সতীপীঠগুলো দর্শন করার উদ্দেশ্যে। তবে চেষ্টা করবেন বর্ষাকালকে এড়িয়ে যাওয়া। আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা। যদি ভিডিওটি একটুর জন্য আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে একটি লাইক প্রদান করবেন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও তৈরির জন্য।